ছোট অফিসের সবগুলো ওয়ার্কস্টেশনের চেয়ার ফাঁকা, ফাইলপত্র সব গোছানো থাকলেও করোনায় ঘোষিত লকডাউনে কর্মীহীন কার্যালয়। তবে জরুরি কাজে অফিসেই পাওয়া গেল তরুণ উদ্যোক্তা মাইনুল হাসানকে, যিনি 6 বছরের উদ্যোক্তা জীবনে অর্জিত পুঁজির বড় অংশ ইউনিফর্ম সলিউশনের এক নতুন ব্যবসায় বিনিয়োগ করেছেন। স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পোশাক সরবরাহে নেয়া মাইনুলের উদ্যোগ করোনা মহামারীতে থমকে গেছে 1 বছরেরও বেশি সময় ধরে। আমাদের এই প্রজেক্টটি আমরা আসলে কিভাবে রান করব বা কিভাবে এটাকে সামনে এগিয়ে নেব, আসলে এখন একটা অনিশ্চয়তার মধ্যে আমরা এখন অতিবাহিত করছি। আমরা যে অন্যদিকে মুভমেন্ট করব বা অন্য বিজনেসে যাব এই মুহূর্তে, সেটার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল লাগে, সেটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ। আমরা যে ব্যাংকগুলোকে অ্যাপ্রোচ করছি এ পর্যন্ত বেশিরভাগই থাকে তাদের মর্গেজ দিতে হয়। স্থানীয় বাজারের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা করোনার ধাক্কায় গত বছরের কয়েকটি উৎসব ও মেলাকেন্দ্রিক ব্যবসা হারিয়েছেন। অবিকৃত পণ্যের ছড়ানো ছিটানো মজুদ দেখা যায় হাজারীবাগের এক কারখানায়। চামড়াজাত এসব পণ্য দীর্ঘদিন পরে থাকলে নষ্ট হওয়ার যেমন আশঙ্কা আছে, তেমনি ব্যাংকের ঋণ পরিশোধও হুমকির মুখে পড়বে বলে জানান এই উদ্যোক্তা। এখন এই মুহূর্তে আমি আমার ফ্যাক্টরিটাকে মনে করলাম যে না, আমি আর পারছি না, শাটডাউন দিব। আমার ব্যাংক লোন কে শোধ করবে? আমার সেই ক্যাপাসিটি নাই। আমার যে প্রোডাক্টগুলো, এগুলো আমি কি করব? সেই সব কিছু মিলে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থাকার চ্যালেঞ্জ। যে 15 দিলাম লোন, কিন্তু এটা কিন্তু আমাদের শোধ করতে হচ্ছে। কিন্তু এমন কিছু যেটা রিয়েল প্ল্যাটফর্মে দেখে যে না, যেন উদ্যোক্তারা আসলেই যারা আছে এখন পর্যন্ত প্ল্যাটফর্মে, তারা যেন ঘুরে দাঁড়াতে পারে। করোনা মহামারী শুরুর পরপরই প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয় 20,000 কোটি টাকা। কিন্তু গত 1 বছরে কয়েক দফা সময় বাড়িয়েও 4% সুদের সেই ঋণের মাত্র 70% বিতরণ করেছে ব্যাংকগুলো। তারপরও বাংলাদেশ ব্যাংকের দাবি, এসএমইকে গুরুত্ব দেয়া হচ্ছে। এসএমইকে ইগনোর করে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক যেমন এটা গুরুত্ব দিচ্ছে, ব্যাংকগুলোকেও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও কিন্তু এই এসএমইকে গুরুত্ব দিতে হবে। তার কারণ একটা লোনের 100 কোটি টাকা যদি কোনো লোনিকে দেওয়া হয়, সেটা যদি স্টাক আপ হয়ে যায়, তাহলে অনেক টাকা তার মানে খেসারত দিতে হবে। আর যদি এই 100 কোটি টাকা যদি 100 জনকে দেওয়া হয়, সবাই কিন্তু একসাথে স্টাক আপ হবে না। সরকার যে প্রণোদনা দিচ্ছে এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে। আমার পয়লা বৈশাখের ব্যবসা নাই, আমার ঈদের ব্যবসা নাই, আমি ব্যবসা যদি না করতে পারি, আমি ওয়ার্কিং ক্যাপিটাল তো আমার দরকার নাই। এটাকে টার্ম লোন আমরা বলে আসছি। এটা অন্তত 3 বছরের জন্য যদি একটু টার্ম লোন তাদেরকে দেয়া যায়, প্লাস হচ্ছে তাদেরকে যদি জামানতবিহীন লোন পেতে, এবং সেটাকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। ঋণ পাওয়ার নানা হয়রানি তো রয়েছেই, তার উপর যেসব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের চেষ্টায় রপ্তানি বাজারে যুক্ত হয়েছেন, তারাও পান না সরকার ঘোষিত নগদ প্রণোদনা। এসব উদ্যোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অভিভাবক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনও যেন অনেকটা অসহায়। আমাদের শিল্প মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করেছি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সাথে আমরা আলোচনা করেছি, সেখানে আমরা আমাদের প্রস্তাবনা পেশ করেছি এবং অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি যে প্রণোদনা প্রদান করার ক্ষেত্রে যে বৈষম্যটা আছে, সেই বৈষম্য প্রথমে নিরসন করা দরকার। আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ভয়েসটা সেরকম স্ট্রং না, সেই কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আপনার ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তারা সেভাবে সহযোগিতা আপনার পাচ্ছেন। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় অনেক শ্রমিকই নিয়মিত নয় এসএমই খাতের কারখানায়। এছাড়া স্থানীয় বাজার ও আমদানিকারকদের থেকে কাঁচামাল সংগ্রহেও চ্যালেঞ্জের মুখে পড়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে আসার কথা হলো অপ্রাতিষ্ঠানিক খাতের ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রান্তিক উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করতে পিকেএসএফ, এসএমই ফাউন্ডেশন, বিসিক ও ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে সম্প্রতি একটি বিশেষ তহবিল গঠন করেছে সরকার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক সময়ের বিশেষ আয়োজন 20 টকে। আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান। অনুষ্ঠানের শুরুতেই প্রচারিত প্রতিবেদন দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজকে আলোচনা করব করোনা সংকটে এসএমই খাত। আর এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল করিম মুন্না, এবং অনলাইনে যুক্ত আছেন অর্থনীতিবিদ এবং বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জনাব রাশেদুল করিম মুন্না, আপনার কাছে যেতে চাই যে আমরা দেখছি যে দেশে করোনা সংক্রমণের পর থেকেই কিন্তু এসএমই খাত সবচেয়ে সংকটে রয়েছে, কেননা উৎসব কেন্দ্রিক যে বেচা বিক্রি সেগুলো একদমই হয়নি। তো আপনার কাছে জানতে চাইব যে এখন এসএমই উদ্যোক্তাদের আসলে পরিস্থিতিটা কি, আর সরকার ঘোষিত যে 20,000 কোটি টাকার যে একটা প্রণোদনা প্যাকেজ, আমরা 9 মাস পরে এসেও দেখলাম যে মাত্র 70% প্রণোদনা প্যাকেজের যে অর্থ সেটি বিতরণ হয়েছে। আপনার কাছে একটু জানতে চাইব যে এই প্রণোদনা প্যাকেজ থেকে নতুন উদ্যোক্তারা আসলে কতজন সহায়তা পেয়েছেন? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে কোভিডের কারণে আমরা গত 2টা ঈদ, বৈশাখী এবং এই বছরের বৈশাখী এবং আসছে যে ঈদ,
সেখানে কিন্তু উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রি করতে পারছে না বা পারেনি, কিন্তু তাদের যে ইউটিলিটি বিল আছে, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ যে শ্রমিকদের বেতন, কোনোটাই কিন্তু থমকে নেই। সুতরাং এসএমইরা যেটা করছে, বাধ্য হয়ে তাদের যে মূলধনটা আছে সীমিত, সেই মূলধনটা হচ্ছে খরচ করছে এবং তাদের মূলধনের পরিমাণটা কমে আসছে এবং একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই অনিশ্চয়তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেই প্যাকেজের আওতায় যে প্যাকেজটি ঘোষণা করেছে, আপনি অলরেডি বলেছেন যে 70% ডিসবার্স হয়েছে এবং আপনি লক্ষ্য করবেন যে এই খাতে, এই ক্ষেত্রে ব্যাংকগুলো হচ্ছে মূলত মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদেরকেই মূলত সহযোগিতা করেছে, কিন্তু যারা ছোট উদ্যোক্তা আছে, বিশেষ করে কটেজ, মাইক্রো এবং ইনফর্মাল লেভেলে যারা আছে, তারা কিন্তু এই প্যাকেজের সুবিধাটা থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছে। কারণ যে সার্কুলারটা আছে, আপনি সুস্পষ্টভাবে সেখানে লেখা আছে ব্যাংক এবং ক্লায়েন্টের রিলেশনের উপর ভিত্তি করে ব্যাংকগুলো এই প্রণোদনার প্যাকেজটি বাস্তবিত করতে যাবে। যেখানে এই উদ্যোক্তাদের সাথে ব্যাংকিং চ্যানেলের রিলেশনই নেই, সুতরাং স্বাভাবিকভাবেই 99.99% হচ্ছে উদ্যোক্তারা কিন্তু এই সুযোগটা পায়নি, বিধায় একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রণোদনা প্যাকেজ থেকে আসলে যে 70% বিতরণ করা হয়েছে অর্থ, এখান থেকে আসলে নতুন উদ্যোক্তা কতজন পেয়েছেন এই সংক্রান্ত তথ্য? খুব ভালো প্রশ্ন। আপনি দেখবেন এই প্রণোদনার প্যাকেজের আওতায় নতুন উদ্যোক্তারা কোনোভাবেই কিন্তু সুবিধাটা নিতে পারেনি, কারণ তাদের তো রিলেশনটি নেই, যেটা আমি অলরেডি বলেছি। সুতরাং এই জায়গাতে ভাবতে হবে যে এই প্যাকেজের আওতায় নতুন উদ্যোক্তাদেরকে কীভাবে সহায়তাটাকে নিশ্চিত করা যায় এবং সেটা কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকগুলোকে, বাট বাস্তবতা হচ্ছে ব্যাংকগুলো কিন্তু সে ব্যাপারে পজিটিভ না এবং নতুন উদ্যোক্তাদেরকে তারা কোনোভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপারে আগ্রহী নয়। জি, আপনার কাছে আবার পরে আসবো। আমরা একটু ডক্টর নাজিনের কাছে যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বলে থাকে ব্যাংকগুলোকে যে এসএমই খাতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং ব্যাংকগুলোও কিন্তু বলে থাকে যে গ্রাহক হিসাবে এসএমই উদ্যোক্তারা খুবই ভালো, কিন্তু আসলে ঋণ বিতরণে কিন্তু তারা ততটা আগ্রহী না, যেটা আমরা রাশেদুল করিম মুন্নার কাছ থেকে শুনলাম। তো আপনার কাছে একটু জানতে চাই যে এই করোনা সংকটে যেহেতু এসএমই উদ্যোক্তারা তাদের বেচা বিক্রি বন্ধ রয়েছে, তারা যারা লোন নিয়েছেন তাদের ওপর একটা কিস্তির প্রেসার রয়েছে, তো সার্বিকভাবে আসলে কি করা যেতে পারে? ব্যাংকিং চ্যানেলে যে ঋণটা, সেটা কিন্তু সত্যিকার অর্থেই অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে পৌঁছানো মুশকিল। এই কারণে যে ব্যাংক চেষ্টা করে তার ঋণ ডিসবার্সমেন্টের খরচ কমাতে, এবং সেই কারণে ব্যাংক চায় যে বড় ক্লায়েন্টকে ধরতে। সুতরাং বড় ক্লায়েন্ট, একজন ক্লায়েন্টকে যদি 1 কোটি টাকা দেওয়া যায়, তাহলে তার 10 জন ক্লায়েন্টকে সেই 1 কোটি টাকা, 10 লক্ষ টাকা করে দিতে যেই অফিসার, সময়, কাগজপত্র ব্যয় হবে, সেটা তার ব্যয় হলো না। কাজেই আমাদেরকে অতি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ধরতে হলে অবশ্যই বিকল্প চ্যানেলে যেতে হবে। কিছু এক্সাম্পল দেয়, যেমন পিকেএসএফ এখন যদিও যেই 300 কোটি টাকা, সেখান থেকেও ডিসবার্সমেন্টের শর্ত বা সুযোগ পেয়েছে, কিন্তু এর আগেও কিন্তু পিকেএসএফকে টাকা দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু সেটা খুব সুন্দর করে তাদের ক্লায়েন্টদেরকে দিতে পেরেছে। কেন? কারণ তাদের যারা সুবিধাভোগী বা ক্লায়েন্ট, তারা কিন্তু আইডেন্টিফাইড, তারা তাদেরকে চেনে এবং এখানে কাঠামোটাই এমন যে রেগুলার এটা মনিটরিং করাও সম্ভব যে ওনারা কেমন করছেন। সেখানে কৃষি আছে, সেখানে সেবা খাত আছে, সেখানে এসএমইও আছে। কাজে আমি মনে করি যে এবার যে এসএমই ফাউন্ডেশনকে যে অর্থ দেয়া হলো, এটা কিন্তু খুব অপ্রতুল। আমি মনে করি যে এসএমই ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান, বিসিকের মতো প্রতিষ্ঠান, তারা কিন্তু তার ক্লায়েন্ট বা উদ্যোক্তাদেরকে চেনে। বছরের পর বছর তারা নানান উদ্যোক্তাদের সাথে কাজ করছেন, মেলার আয়োজন করছেন, বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছেন। সেই প্ল্যাটফর্মটাকে এখন ব্যবহার করা দরকার। এটা মন্দের ভালো। সবচেয়ে ভালো হতো যদি আমাদের সেন্ট্রাল ডেটাবেস থাকতো, যেখানে সব এসএমই উদ্যোক্তাদের তথ্যের ডেটাবেস করা যায়, এবং আমি মনে করি যে এই করোনাকে ঘিরে এটা শুরু করলে শেষ হবে। তাছাড়া প্রত্যেকটা ব্যাংক ব্রাঞ্চকে কিন্তু বলা আছে যে প্রত্যেক বছর তারা কিছু নতুন উদ্যোক্তাকে দিতে হবে ঋণ, এবং বাংলাদেশ ব্যাংকের এই ব্যাপারে মনিটরিংটা জোরদার করা উচিত যে আসলে তারা নতুন উদ্যোক্তাকে দিল না কেন। ডক্টর নাজিন, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা আবার একটু ফিরতে চাই এসএমই ফাউন্ডেশনের পরিচালক জনাব রাশেদুল করিম মুন্না আপনার কাছে, যে আমরা জানি যে পাবলিক প্রকিউরমেন্ট পলিসিতে আসলে এসএমইদের সুরক্ষার ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নাই। তো এতদিনেও আসলে ব্যবস্থা নিল না সরকার। সেক্ষেত্রে অভিভাবক প্রতিষ্ঠান হিসাবে আপনারা এর দায় এড়াতে পারেন কিনা, এবং এই যে এসএমই পাবলিক প্রকিউরমেন্ট পলিসিতে আসলে এসএমইদের সুরক্ষার ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? ধন্যবাদ। আমরা প্রতি বছরই সরকারের কাছে পলিসি সাপোর্টের
এরিয়াতে যেখানে এসএমই থেকে সুরক্ষা এবং সহযোগিতার জন্য আমরা সুনির্দিষ্ট প্রস্তাব কিন্তু গত কয়েক বছর ধরে দিয়ে আসছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের আশেপাশে দেশগুলোতে এসএমইদের সুরক্ষার জন্য পাবলিক প্রকুরমেন্ট পলিসিতে যেখানে 20 থেকে 36% হচ্ছে পণ্য কেনার বাধ্যবাধকতা আছে, আমাদের এখানে সেটা নেই এবং সরকার এটাকে আমলে নিচ্ছে না। আমাদের পাবলিক প্রকুরমেন্ট পলিসিতে আমি জোরালোভাবে দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে এবার যে আসছে বাজেট সেখানে অন্তত কীভাবে এটাকে অ্যাকোমোডেশন করা যায়। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের কোভিডের কারণে আমাদের উদ্যোক্তারা যেই চ্যালেঞ্জের সামনে আসছে, আমরা আগামী দিনের যে ইন্টারন্যাশনাল মার্কেটও যে সুযোগটা তৈরি হয়েছে, যেখানে হ্যান্ডমেড প্রোডাক্ট, সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টটি কিন্তু হচ্ছে বাংলাদেশে একটা বিশাল একটা সুযোগ সামনে চলে এসেছে। এই জায়গাটা থেকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, আমরা যদি এটাকে ক্যাশ করতে চাই, তাহলে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, সেখানে টেকনোলজির কীভাবে আমাদের উদ্যোক্তারা রিসিভ করতে পারে, পাশাপাশি আমাদের স্কিলটাকে কীভাবে এনহ্যান্স করতে পারি, সর্বোপরি আমাদের মার্কেটের যেই লিমিটেশনটা তৈরি হয়েছে সেখানে আমরা অনলাইন প্ল্যাটফর্মটাকে কীভাবে বিকশিত করতে পারি, সেই জায়গাতে কিন্তু এসএমই ফাউন্ডেশন অলরেডি কাজ করছে। যে আমরা আবার একটু ডক্টর নাজনীনের কাছে যেতে চাই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে যেহেতু এসএমইরা তাদের পণ্য বিক্রি করতে পারছে না, তাহলে তারা ঋণ পরিশোধটা আসলে কিভাবে করবে? এক্ষেত্রে সরকারের করণীয় কি হতে পারে? আরেকটি বিষয় হচ্ছে যে জুন পর্যন্ত সরকার ঋণ শ্রেণীকরণের সময়সীমা দিয়েছে, এতে আসলে এসএমই উদ্যোক্তারা কতটা উপকৃত হবেন বা এই সেক্টরের কোনো ইতিবাচক প্রভাব পড়বে কিনা? ডক্টর নাজনীন। আমি মনে করি যে এসএমইদেরকে এই মুহূর্তে যে অবস্থাটা, সেই বিবেচনায় এসএমই উদ্যোক্তাদের কিন্তু একটা সময় দেওয়া উচিত, বেশি বাড়িয়ে দেওয়া উচিত, যাতে তারা সেই সময়ে ঋণটা পরিশোধ করতে পারেন। এখন যেই এটা রিশিডিউল করা উচিত বলে আমি মনে করি, কারণ এবং সরকার কিছুটা মনে হচ্ছে যেন সেই আগ্রহ হয়তো প্রকাশ করেছেন, হয়তো সময়টা আর একটু বাড়িয়ে দিলে, কারণ এসএমইরা এখন তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারে না, কাজে তারা ফেরত দিবে কোত্থেকে। আর একটু আগে মুন্না ভাই যেটা বলছিলেন সেখানে একটু যোগ করতে চাই যে এই যে ধরেন অনলাইন প্ল্যাটফর্ম এসএমইরা ব্যবহার করবে, সেইখানে ইন্টারসিটি, ধরেন আমি যদি যশোর থেকে গুড় কিনতে চাই, সেটা যে কুরিয়ারে আসবে, কুরিয়ারের খরচ গুড় কেনার খরচের থেকে অনেক বেশি। এখানে কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসটা খুবই অল্প, এবং আমি মনে করি কুরিয়ার সার্ভিস প্রোভাইড করতে পারে এমনদেরকে এবার বাজেটের সুযোগ দেওয়া উচিত, সুবিধা দেওয়া উচিত, যাতে আরও বেশি সংখ্যক কোম্পানি কুরিয়ার সার্ভিসে আসতে পারে। এইগুলো হচ্ছে এই উদ্যোগটা হলে অনেক এসএমই উদ্যোক্তা প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তারা কিন্তু শহরাঞ্চলে তাদের প্রোডাক্ট সস্তায় কম খরচে সাপ্লাই দিতে পারবেন এবং ক্রেতাও বাড়বে। তার একটি বিষয় বলি যে আমাদের দেশে এই যে এসএমইদেরকে সুরক্ষা, সেই সুরক্ষা দিতে হলে এসএমইদের কিন্তু কিছু স্পেশাল প্রোডাক্ট আছে, আমরা যেগুলো সারা জীবন দেখে এসেছি যে এগুলো আমাদের হস্তশিল্প, আমাদের মানুষের কাজ। এখন আপনি যদি বড় একটা কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যদি কুলাও তৈরি করে, ডালাও তৈরি করে, ঝালমুড়িও তৈরি করে, তাহলে এসএমই উদ্যোক্তাদের কিভাবে তারা কম্পিটিটিভ থাকবেন? এখানে কিন্তু একটু ভাবা উচিত যে যেগুলো ট্রেডিশনাল পণ্য, আজকে আমাদের বাঁশ বেতের ঝুড়ি এগুলো হারিয়ে যাচ্ছে, গ্রামে গঞ্জে প্লাস্টিকের কুলার, প্লাস্টিকের ঝুড়িতে ভরে যাচ্ছে, এখন দাম কম হতে পারে, কিন্তু আপনি এনভায়রনমেন্টের গ্রাউন্ডে যদি চিন্তা করেন, আপনি এসএমই উদ্যোক্তাদের যদি এমপ্লয়মেন্টের কথা চিন্তা করেন, তাহলে আমাদের একটু ভাবতে হবে যে এই এত বড় বড় জায়ান্ট কি আমরা সব কিছু তারা তৈরি করবে? আমি মনে করি যে এই প্রোডাক্ট যেটা এক ধরনের সাপোর্ট দেওয়া, যেই প্রোডাক্টগুলো এসএমই প্রোডাক্ট এবং যেগুলো ব্যাপকভাবে এসএমইরা উৎপাদন করে, ট্রেডিশনাল প্রোডাক্ট, আমাদের ঐতিহ্যের ধারক, সেইগুলো কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি যে ঝালমুড়ি প্যাকেটে করে বিক্রি না করে আমি যদি ছোট ছোট উদ্যোক্তার এসএমইদেরকে বলে দেওয়া হয় যে তারা এটা করবে, তারা ওই বড় স্কেলে যাবে না, কিন্তু ছোট উদ্যোক্তা প্যাকেটে করে তারা করবে, বড়রা না, এই ধরনের কিন্তু ব্যবস্থা নিয়ে দিতে হবে। মুড়ি ভাজা, চিরা ভাজা, মোয়া বানানো, এগুলাও যদি এখন বড়দের হাতে দিয়ে দিই, তাহলে আমার এসএমই উদ্যোক্তারা প্রোডাক্ট তৈরি করবে কি করে? বিশেষ করে গ্রামের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা ভেবে আমি মনে করি এই জায়গাতেও কিন্তু পলিসি সাপোর্ট আসা উচিত। জি, ডক্টর নাজনীন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব রাশেদুল করিম মুন্না, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো। আগামী শনিবার একই সময়ে হাজির হব 20 টকে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।